আমাদের আজকের লেকচারের টপিকটা হলো ইন্ট্রোডাকশন টু দ্য কোয়ান্টাম থিওরি অফ সলিডস, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের যে থিওরিগুলো আছে সেগুলোর সাথে আমরা সলিড স্টেট ডিভাইসকে কিভাবে রিলেট করতে পারি, এটাই হলো আজকের আমাদের লেকচারটার বেসিক টপিক। এর মাঝে আমরা বেশ কয়েকটা ছোট ছোট টপিক দেখব। প্রথম যে জিনিসটা আসবে আমাদের আজকের টপিকে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের এই সলিড স্টেট ডিভাইস বোঝার জন্য, সেটা হলো ফর্মেশন অফ এনার্জি ব্যান্ডস। অর্থাৎ আমরা যদি বলি ফর্মেশন অফ এনার্জি ব্যান্ড, অর্থাৎ সলিড স্টেটে এনার্জি ব্যান্ড একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে। সেই এনার্জি ব্যান্ডটা কিভাবে ফর্ম করে সলিড স্টেটের ভিতরে বা কোনো একটা ম্যাটেরিয়ালে কিভাবে আমরা এনার্জি ব্যান্ডকে পাবো, সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো একদম বেসিক জিনিস আমরা চিন্তা করে দেখি। আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের ভেতরে তো একটা অনেকগুলো ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর এনার্জি ভার্সেস ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, অর্থাৎ দুইটা অ্যাটমের মধ্যেকার ডিস্টেন্স নিয়ে যদি আমরা একটা গ্রাফ চিন্তা করি, তাহলে সেই গ্রাফটা কি হয় আমরা একটু গ্রাফিক্যালি চিন্তা করি। যে এক্স এক্সিস, একটা এক্সিস আছে, এক্স এক্সিসে আমরা ধরলাম ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, অর্থাৎ দুইটা অ্যাটমের মধ্যেকার ডিস্টেন্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখলাম এনার্জি, ইলেকট্রনের এনার্জি। তো এটা আমরা ইলেকট্রন এনার্জি লিখে দিচ্ছি। ইলেকট্রন এনার্জি, এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আসলে যেই জিনিসটা পাবো সেটা হলো, যখন ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা অনেক বেশি, অর্থাৎ দুটো অ্যাটম একটা আরেকটা থেকে অনেকটা দূরে আছে, তখন কি হবে, কোনো একটা ইলেকট্রনের এনার্জিটা সবসময় ফিক্স থাকবে। যেই এনার্জি হোক, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, এই এনার্জির ভ্যালুটা মোটামুটি ফিক্সড। এর কারণটা কি একটু চিন্তা করে দেখি। যে সাপোজ আমার এইখানে একটা অ্যাটম আছে, ঠিক আছে, এটা একটা অ্যাটম, আরেকটা অ্যাটম আছে এখানে, অনেক দূরে আরেকটা অ্যাটম এখানে আছে, দুইটা অ্যাটম আমাদের এই জায়গায় আছে। এই দুইটা অ্যাটমের মধ্যেকার ডিস্টেন্সটা তুলনামূলক অনেক বেশি। তাহলে এই অ্যাটমের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে অনেকগুলো ইলেকট্রন আছে, বেশ কয়েকটা অরবিটে, সেই ইলেকট্রনগুলো বা সেই নিউক্লিয়াসের মধ্যে যেই প্রোটন আছে, সেই প্রোটনের যেই চার্জ আছে, পজিটিভ বা নেগেটিভ চার্জ, যে প্রোটনের পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এই চার্জগুলো কি এই অ্যাটমের ইলেকট্রনগুলোর উপর প্রভাব ফেলবে। এখানে ইলেকট্রনের নেগেটিভ চার্জ এই ইলেকট্রনের নেগেটিভ চার্জকে বিকর্ষণ করবে, এখানকার পজিটিভ চার্জ এখানকার ইলেকট্রনের নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। তার মানে কি একটা ইফেক্ট থাকবে। তো ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা যখন অনেক বেশি, যে এরকম একটা রেঞ্জে আছে, তখন দেখা যায় এই জায়গায় এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এই অ্যাকশনটা বা এই ফোর্সটা খুব দুর্বল থাকে। কারণ এখানে তো নিজের মধ্যেও নিউক্লিয়াস আছে, এখানেও তো পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জের চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো এইখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াসের মধ্যেকার যে প্রোটন অথবা এই জায়গার যেসব ইলেকট্রন, এগুলো যেভাবে ফোর্স এর উপর ফেলবে, সেই তুলনায় এটার ফোর্সটা হবে খুবই নগণ্য। তাহলে কি আমরা বলতে পারি যে এখানের যেই ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যেই ফোর্সটা পাবে বা যেই এনার্জিটা ফিল করবে, সেই এনার্জিটা সবসময় ফিক্স থাকবে। কারণ যা এনার্জি পাচ্ছে তার প্রায় সম্পূর্ণই পাচ্ছে এই অ্যাটমেরই অন্যান্য প্রোটন বা ইলেকট্রন থেকে। এটা একটা ফিক্সড জিনিস। কিন্তু যদি অনেক দূরে দূরে কতগুলা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই পাশে আরেকটা ইলেকট্রন, তাহলে কি এইগুলার যে ফোর্স, সেই ফোর্সটা হবে খুবই কম, যেটা এই ইলেকট্রনের এনার্জিকে খুব একটা ইফেক্টেড করবে না। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, যে এখানে এনার্জিটা
মোটামুটি ফিক্সড যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা বেশি। কিন্তু যখন এই অ্যাটমটাই কাছে আসবে, ধরলাম এটা কাছে এসে খুব কাছাকাছি চলে আসলো, এরকম একটা পজিশনে চলে আসলো, এখানে এখন আমাদের এই দূরের অ্যাটমটা চলে আসলো বা অন্য কোনো একটা অ্যাটম আসলো, তাহলে মাঝখানে আছে প্রোটন, তার চারপাশে ইলেকট্রন, তার চারপাশে ইলেকট্রন। এখন কি এই ইলেকট্রনটার উপর এই প্রোটন বা ইলেকট্রনের যেই প্রভাব, এই প্রোটন আর এই ইলেকট্রনের প্রভাবও কিন্তু তার থেকে খুব একটা কম না, কারণ খুব কাছাকাছি, এটাও প্রভাব ফেলছে এটাও প্রভাব ফেলছে, বা আরও কাছে আসলে আরও বেশি প্রভাব। তাহলে কি হচ্ছে আসলে ব্যাপারটা, যে যত ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমে যাচ্ছে তত একটা ইলেকট্রনের উপর অন্য সব ইলেকট্রন বা প্রোটন, অন্য অ্যাটম থেকে আসা ইলেকট্রন বা প্রোটনের প্রভাব আস্তে আস্তে বাড়ছে। বাড়ার ফলে কি হবে, এখন কিন্তু ইলেকট্রনটার এনার্জিটার ফিক্সড বলা যাবে না, কারণ এর প্রভাব আছে, বা এখানে যদি আরেকটা অ্যাটম থাকে তার প্রভাব থাকবে, এখানে যদি আরেকটা থাকে তার একরকম প্রভাব থাকবে। অর্থাৎ এই এনার্জিটা এক জায়গায় ফিক্স না থেকে একটা রেঞ্জে চলে আসবে, যেটা একটু কমেও যেতে পারে, এনার্জি একটু বাড়তেও পারে, তার মানে একটা রেঞ্জের মধ্যে থাকবে, যে এটা ধরলাম এরকম আছে আর এটা ধরলাম এরকম, যে এই রেঞ্জের মধ্যে যে কোনো এনার্জি হতে পারে, যে মাঝামাঝি এরকম একটা এনার্জি, এরকম একটা এনার্জি, যে কোনো কিছুই এই ইলেকট্রনটা ফিল করতে পারে, এরকম অনেকগুলো ফিল করতে পারে। তো এইটা হলো আমাদের ইনিশিয়াল এই নলেজটা দরকার যখন আমরা কিভাবে এনার্জি ব্যান্ড ফর্ম করে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে ইলেকট্রনটার যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স বেশি ছিল তখন এর এনার্জিটা ফিক্সড ছিল, যে কোনো একটা ভ্যালুতে ফিক্সড, কিন্তু যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমে আসলো তখন বাইরের অন্য সব ইলেকট্রনের অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সের কারণে এই এনার্জিটার ফিক্সড হইল না, একটা ব্যান্ডের মধ্যে যে কোনো কিছু হতে পারে এরকম জায়গায় স্প্লিট করে ফেললো। তো এই এনার্জির স্প্লিট হচ্ছে যে এই কনসেপ্টের উপর বেস করি আসলে এনার্জি ব্যান্ড কিভাবে ফর্ম করে সেটা আমরা দেখাতে পারি। এখন আমরা একটা সিলিকন নিয়ে চিন্তা করি। সিলিকনের ক্ষেত্রে আমি যদি একটু প্র্যাকটিক্যালি বলি, যে সিলিকনের আমরা জানি কি টোটাল 3টা অরবিট আছে, একদম ভেতরে শেলে থাকবে 2টা ইলেকট্রন, তারপরে শেলে থাকবে 8টা ইলেকট্রন, আর একদম বাইরে শেলে থাকবে 4টা ইলেকট্রন। তো এটাকে যদি আমরা বলি, এই জিনিসটাকে আমরা এরকমভাবে আমরা যদি অনেকটা প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে দেখা যাচ্ছে এইখানে আছে নিউক্লিয়াসটা, এখানে ধরলাম নিউক্লিয়াস, প্রথম শেলটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে, এরকম জায়গায় 2টা ইলেকট্রন। সেকেন্ড যেই শেলটা আছে সেটা আছে এরকম একটা জায়গায়, মোটামুটি কাছাকাছি বলা যায়, এরকম একটা জায়গায় আছে আরও 8টা ইলেকট্রন। এর পরের যে শেলটা 3 নাম্বার শেল, এটা খুব খেয়াল করার ব্যাপার, এই শেলটা কিন্তু আগের মতন এত কাছাকাছি থাকবে না, এটা দেখা যাচ্ছে অনেকখানি দূরে, যে এই দুইটা যদি এরকম থাকে এটা মোটামুটি এরকম একটা জায়গায় থাকবে, এরকম ভাবে এটাকে সার্কেল করবে, তার মানে এই দুইটা যত কাছে এটা সে তুলনায় অনেক দূরে আছে। এবং এখানে আমরা একটু বলে রাখি, কেমিস্ট্রিতে বোধহয় তোমরা সবাই শেল স্ট্রাকচারের জায়গায় একটা জিনিস পড়েছো, যে প্রথম সেলকে আমরা যদি সাব সেলে ভাগ করি বা সাব অরবিটে, তাহলে কি প্রথম 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p। আমাদের আপাতত এই পর্যন্তই লাগবে। তাহলে কি সাব সেলে ভাগ করলে কি হচ্ছে 1s, 2s, 2p, 3s, 3p এরকম আলাদা আলাদা ভাগে ভাগ হচ্ছে। তো এইটা হলো আমাদের ভেতরে যে 1s এখানে আছে, তারপরের এই 2s আর 2p আমি এখানে একসাথেই দেখিয়েছি, 3s আর 3pটাকে আমি দুটো আলাদা অংশে দেখাচ্ছি, যে ধরলাম একটা 3s একটা 3p, যেটা ভেতরে আছে সেটা অবশ্যই 3s, যেটা হলো 3s, আর বাইরে যেটা আছে সেটা হলো 3p। ঠিক আছে, এখন এটা আসলে দেখানোর কারণটা কি, আমরা যদি এইটাকে আগের উপরের এই ফিগারের মতন চিন্তা করি, আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই 1s, 2s, 2p এই অংশটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকায় এই জায়গার যেই ইলেকট্রনগুলো
সেই ইলেকট্রনগুলোর এনার্জিটা খুব বেশি একটা চেঞ্জ হবার সুযোগ পাবে না, কারণ এটা নিউক্লিয়াসের এত বেশি কাছে। অন্য কোনো ইলেকট্রন, অন্য কোনো অ্যাটম যদি এখানেও আসে, যে এখানে একটা অ্যাটম আসলো, এই অ্যাটম থেকেও কিন্তু এটার দূরত্ব অনেক বেশি। তাহলে কি হচ্ছে যে এখানে এটা কোনো ইফেক্ট করার জায়গা পাচ্ছে না। তাহলে আমরা কি চিন্তা করতে পারি? আমরা যদি গ্রাফিক্যালি একটু চিন্তা করি, আগের মতোই চিন্তা করলাম যে এখানে আমাদের আছে এই পাশে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স, এখানে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সটা রাখলাম, আর এই পাশে থাকবে ইলেকট্রন এনার্জি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, যেটা একটু আগেই আমি বলছিলাম যে এসএসপিএস যখন আমরা চিন্তা করব, এই দুটা হলো এনার্জি খুবই নিচের দিকে, কারণ এটা পুরোপুরি নিউক্লিয়াসের কন্ট্রোলে আছে। তাহলে এইটা দেখা যাবে, এই ধরলাম এটা হলো 1s, তারপরে ধরলাম এটা হলো 2s, তারপর ধরলাম এটা হলো 3s। তাহলে একটু আগে যে কথাটা বললাম যে এই ইলেকট্রনগুলো যে আছে, অর্থাৎ এই যে এখানে যে এই ইলেকট্রনগুলোর এনার্জি হলো এখানে দেখাচ্ছি, এগুলো খুব একটা চেঞ্জ হওয়ার সুযোগ পাচ্ছে না। হবে যদি খুব কম ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স হয়, আরেকটা অ্যাটম যদি এইখানে চলে আসে তখন হয়তো হচ্ছে, বা এইখানে চলে আসছে তখন হয়তো হচ্ছে। তার মানে কি ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স খুবই কম হলে তখন এখানে গিয়ে হয়তো এটা আলাদা হচ্ছে, বা এটা আরেকটু আগে আলাদা হচ্ছে, এটা আরেকটু আগে আলাদা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই জায়গার ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স এত কম যে এইটাকে আসলে খুব একটা ফিজিবল বলা যায় না। আমরা যখন এনার্জি ব্যান্ড নিয়ে কাজ করব তখন এত ছোট ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সকে আমরা খুব একটা ফিজিবল কোনো ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স বলবো না। সো প্র্যাকটিক্যালি আমরা এই অংশটা আসলে খুব একটা পাই না, যে এই জায়গার যেই স্পিডটা হচ্ছে। কিন্তু এই যে বাইরের যে দুটা সাবশেল আঁকলাম, যে 3s এবং 3p, এই দুটার কিন্তু অনেক ইফেক্ট আছে। এটা কোথায় হয়, যে এইটা হতো অনেক উপরে, এখানে আসলে আমি স্কেলিংটা ওইভাবে করতে পারবো না, বাট প্র্যাকটিক্যালি যেটা হয়, এটার জায়গাটা থেকে অনেকটা গ্যাপে, এটা থেকে এটার গ্যাপটা অনেক বেশি, যে এখানে গিয়ে আসলো 3s, এখানে গিয়ে আসলো 3p। ঠিক আছে, এইগুলো দেখা যায় অনেক আগে এরকম স্প্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আগে আগে স্প্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা করতে যাচ্ছি, এই গ্রাফটাই আমি আবার নতুনভাবে আঁকবো। নিচের এই তিনটাকে আমি এখানে আসলে আর জায়গা দিচ্ছি না, কারণ এইটুকু আমার খুব বেশি ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্ট না। এটাকে আমি মোটামুটি ইগনোর করে, এই জায়গাটাকে আমি ইগনোর করে যাচ্ছি। শুধুমাত্র উপরের 3p আর 3s এই দুটাকে নিয়ে আমি আলাদাভাবে একটা গ্রাফ আঁকছি। তাহলে এখানে গ্রাফটা যদি আমরা চিন্তা করি, গ্রাফটা কিরকম হবে, আমরা ধরলাম এখানেই আঁকছি, একটু বড় করে আঁকি। আমি একই গ্রাফ কিন্তু বারবার আঁকছি। প্রথমটা আঁকলাম একদম জেনারেল কেসের জন্য, যে একটা ইলেকট্রন। তারপরে যেটা আঁকলাম সেটা হলো সিলিকনের ভেতরের কি অবস্থায় থাকে সেটা, এবং তার মাঝে আমাদের মেইন যে ইম্পর্টেন্ট যে দুটো অংশ আছে, 3p আর 3s, এটাকে এখন আলাদা করে আবার আঁকছি যেন এটা ঠিক মতন বোঝা যায়। তাহলে এখানে আমাদের ধরলাম আছে এটা। এখন এই পাশে ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স, আর এই পাশে আছে ইলেকট্রন এনার্জি। এবার আমরা একটু দেখি শুধুমাত্র 3s আর 3p নিয়ে দেখব। তো 3s আর 3p নিয়ে যখন দেখব, ধরলাম শুরুতে এটা এরকম জায়গায় আছে 3s, আর ধরলাম এরকম জায়গায় আছে 3p। ঠিক আছে, এটা হলো 3s এর জন্য, এটা হলো 3p এর জন্য। এখন এটা তো স্প্লিট করবে, এটা স্প্লিট করে এরকম হয়ে গেল, এটা স্প্লিট করে এদিকে আসলো, এটাও স্প্লিট করবে,
এটা আবার আরেকটু আগে স্প্লিট করবে, মানে এটা যেখানে স্প্লিট করছিল তার একটু আগে, ধরলাম এখান থেকে স্প্লিট করছে, এটা এখান থেকে স্প্লিট করবে, এটা এখান থেকে স্প্লিট করছে। এখন স্প্লিট করে এইটার কি একটা পার্ট এইটার সাথে মার্চ করে যাচ্ছে, আর এটা হলো এখান থেকে গিয়ে আবার আস্তে আস্তে উপরে উঠবে, এটা বেশি যখন আসবে, আর এটা হলো এরকম হয়ে গেল এরকম। আচ্ছা, এখন এই জায়গার ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, 3s এর একটা ইলেকট্রন ফিক্সড এনার্জিতে আছে, এইখানে এসে দেখা গেল এর এনার্জি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আবার 3pর একটা ইলেকট্রনের এনার্জি এখানেও আছে, এই সব জায়গায় আছে, থাকতে থাকতে এখানেও থাকতে পারে। তার মানে এই পয়েন্টটা, যে পার্টিকুলারলি এই পয়েন্টটার আগে, এই পয়েন্টের ডান দিকে, অর্থাৎ ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যখন এর চেয়ে বেশি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবসময় 3s এর একটা ইলেকট্রনের এনার্জি 3pর একটা ইলেকট্রনের এনার্জির চেয়ে কম ছিল। এখন কি হলো ঘটনাটা, এই পয়েন্টে এসে দেখা গেল যে 3s এর একটা ইলেকট্রনের এনার্জি এরকম জায়গায় চলে আসতে পারে, এটা তো আসলে এরকম যাচ্ছিল, এরকম জায়গায় থাকতে পারে। আবার 3pর একটা ইলেকট্রনের এনার্জি এদিকে যেহেতু যাচ্ছিল, এরকম জায়গায় থাকতে পারে। তার মানে 3s এর একটা ইলেকট্রনের এনার্জি আর 3pর একটা ইলেকট্রনের এনার্জি বেশি কম যে কোনোটাই হতে পারছে। এখন এখানে গিয়ে আবার একটা কাজ হয়, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যখন আরও কমে আসবে, আরও যখন কমে আসে, তখন যেটা হয় কিছু সময় পরেই এখান থেকে আবার ব্যান্ডটা স্প্লিট হয়ে যায়, এখান থেকেও ব্যান্ডটা আবার স্প্লিট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এইটা কিন্তু আমার ইলেকট্রনের এনার্জি মানে এনার্জি, আবার এই পাশে হলো ইলেকট্রনের এনার্জি। মাঝখানে যে এই জায়গাটা, এখানে কিন্তু কোনো ইলেকট্রনের এনার্জি নাই, অর্থাৎ ইলেকট্রনের এনার্জি নিচের এই লেভেলে থাকতে পারে, অথবা ইলেকট্রনের এনার্জি উপরের এই লেভেলে থাকতে পারে, কিন্তু নিচের এই জায়গাটাতে পার্টিকুলারলি এই যে গ্যাপটা যে আছে, এই গ্যাপে কোনো ইলেকট্রনের এনার্জি থাকবে না। এখন আমরা আবার একটু চিন্তা করি, আমরা জানি 3s এর নাম্বার অফ স্টেট হলো 2, আর 3pতে 3s বলে কথা না, s এর সবগুলোতেই নাম্বার অফ স্টেট হলো 2, p এর নাম্বার অফ স্টেট হলো 6। এগুলো একদম বেসিক কেমিস্ট্রির কথা। নাম্বার অফ স্টেট জিনিসটাকে আমি একটু এইভাবে কল্পনা করতে পারি, নাম্বার অফ স্টেট মানে হলো, ধরলাম যে কয়টা চেয়ার আছে সেটা হলো নাম্বার অফ স্টেট। এখন শুরুর ক্ষেত্রে যখন ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স অনেক বেশি ছিল, যে এই জায়গায় যখন দেখাচ্ছিলাম, তখন কি ছিল, এখানে স্টেট দুইটা আছে, নাম্বার অফ স্টেট, এখানে ইলেকট্রনও আছে দুইটা। তার মানে এখানে আমরা লিখতে পারি যে এখানে স্টেট হলো 2 স্টেটস, আর ইলেকট্রন আছে 2 ইলেকট্রনস, ঠিক আছে। আর এখানে কি আছে, 6 স্টেটস, ইলেকট্রন কিন্তু দুটেই আছে, 2 ইলেকট্রনস। তার মানে এখানেও দুইটা ইলেকট্রন আছে, এখানেও দুইটা ইলেকট্রন আছে। একটু আগে যে এখানে যে ফিগারটা আঁকলাম, এখানে যে এই জায়গাতে আমাদের দুইটা ইলেকট্রন আছে 3s এ, আবার 3pতেও দুইটা ইলেকট্রন আছে, কারণ টোটাল আমার 3 নাম্বার শেলে ইলেকট্রন থাকবেই 4টা, সিলিকনের যেহেতু অ্যাটমিক নাম্বার 14। তাহলে দুইটা আছে 3s এ আর দুটো আছে 3pতে। তাহলে কি হলো, এই জায়গায় 3pর কথা যদি বলি, 3pতে 6টা স্টেট ছিল, সেখানে দুইটা ইলেকট্রন আছে, 4টে স্টেট কি খালি, 4টে স্টেটে কিন্তু কোনো ইলেকট্রন নাই। অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, এটাকে স্টেটগুলোকে যদি আমি চেয়ারের সাথে কল্পনা করি, আর ইলেকট্রনগুলোকে যদি আমি স্টুডেন্টদের সাথে কল্পনা করি, 3s এ দুইটা চেয়ার আছে, দুই চেয়ারে দুজন স্টুডেন্ট বসা, আর 3pতে 6টা চেয়ার আছে, সেখানে 2টা চেয়ারে স্টুডেন্ট বসা আছে, 4টা চেয়ার খালি। অর্থাৎ এই অবস্থাতে এখানে বলা যায় 4 এমটি স্টেটস। এবার একটু খেয়াল করে দেখি, যখন এই জায়গায় আসলো, এই জায়গায় এসে তো সব
কম্বাইন্ড হয়ে গেল, এখানে এসে কি আবার স্প্লিট করলো না? এই স্প্লিটের এই জায়গায় পার্টিকুলারলি এই জায়গার কথা যদি চিন্তা করি, এখানে যেটা হবে, এই যে উপরের যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন এখন নিচে চলে আসবে। এই জায়গায় যেটা হবে, এইটা কিন্তু এখন আর শুধু 3s নাই, এখানে 3s এর সাথে 3p-র একটা পার্ট চলে আসছে, 3p-র অর্ধেক পার্ট এখানে। তাহলে এই জায়গায় আমাদের টোটাল নাম্বার অফ স্টেট হবে 4 আর নাম্বার অফ ইলেকট্রনস হবে 4। তার মানে পার্টিকুলারলি এই জায়গার কথা যদি আমি লিখি, আমি অন্য একটা কালি দিয়ে লিখছি, এখানে বলা যাচ্ছে এখানে 4 states 4 electrons। আর এখানে কি হচ্ছে, 4 states তো টোটাল উপরে নিচে মিলে ছিল 8টা, 6 আর 2 8, 4টা নিচে থাকবে আর 4টা উপরে, আর সবগুলো ইলেকট্রন এখন নিচে চলে আসছে। তার মানে উপরে কি ইলেকট্রন থাকবে? 0 ইলেকট্রনস। ঠিক আছে, এখন সাধারণত দেখা যাচ্ছে যত ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কমতে কমতে এই অবস্থাটায় আসলো। 0 কেলভিন টেম্পারেচার আমরা ধরে রাখলাম, যে আমরা তো জানি যে যত টেম্পারেচার বাড়ানো হয় বা যত এনার্জি বাড়ানো হয় কোনো একটা ম্যাটেরিয়ালে, সেটার ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স কিন্তু তত বেশি থাকে। যখনই আমরা এনার্জি আস্তে আস্তে কমাই, সেটা কি আস্তে আস্তে কাছে আসতে থাকে, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সগুলো কমতে থাকে। তার মানে এরকম একটা পজিশনের কথা যদি চিন্তা করি, এখানে এনার্জিও বেশি, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সও বেশি, এইদিকে আস্তে আস্তে কমতে কমতে এরকম একটা জায়গা আসলাম, যে জায়গায় এসে পাওয়া গেল যে এখানে ধরে নিলাম এটা হলো আমাদের 0 কেলভিন, যেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা বা সাব জিরো টেম্পারেচার। এই 0 কেলভিন বরাবর আমরা যদি এই দিকে হিসাব করি, তাহলে কি দেখতে পাবো, এই জায়গাটাতে এই যে গ্যাপটা আছে 0 কেলভিন টেম্পারেচার বরাবর, 0 কেলভিন টেম্পারেচারের জন্য ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স যেটা, এটা এইভাবে হিসাব করলে ভালো হয়, বা এইভাবে যদি চিন্তা করো যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সটা 0 কেলভিন টেম্পারেচারের জন্য যেই ভ্যালু থাকে, সেই ভ্যালুর জন্য এই ইলেকট্রনের এনার্জির মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে আমরা বলবো ব্যান্ড গ্যাপ এনার্জি, বা এটাকে প্রকাশ করা হয় ইজি দিয়ে। বোঝা গেছে? এইখানে আসলে 0 কেলভিন না বলে বলা উচিত 0 কেলভিন টেম্পারেচারের ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স। সাধারণত সিলিকনের জন্য এটা হয় 2.3 আর্মস্ট্রং। ঠিক আছে, এটা বোধহয় তোমাদের বইতে না, এই বইতে নাই, অন্য কোথাও খুঁজলে দেখবা আর্মস্ট্রং হয় 0 কেলভিন টেম্পারেচারে সিলিকনের ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স। তাহলে 2.3 আর্মস্ট্রং এর জন্য যদি আমরা চিন্তা করি, এই পাশে কি তাহলে এর চেয়ে বেশি ছিল ডিস্টেন্স, এখানে এসে 2.3 হচ্ছে। 2.3 এর জন্য আমরা এই বরাবর এই দুইটা ব্যান্ডের মধ্যে, এটা একটা এনার্জির ব্যান্ড, এটা একটা এনার্জির ব্যান্ড, এই দুইটা ব্যান্ডের মধ্যে যেই ডিস্টেন্সটা পাচ্ছি, সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, যেটাকে প্রকাশ করা হচ্ছে ইজি দিয়ে। আর উপরের যে ব্যান্ড আছে, সেই ব্যান্ডটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। এখানে আমি একটু উপরে লিখি কন্ডাকশন ব্যান্ড। ব্যান্ড মানে কি আসলে? একটা চওড়া জায়গা, বলি না যে একটা ব্যান্ড আছে, কালার ব্যান্ড বা এরকম কোনো কিছু, তার মানে কি এটা হলো একটা ব্যান্ড, ওরকম এটাও হলো একটা ব্যান্ড। উপরের এই ব্যান্ডটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, নিচের এই ব্যান্ডটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এটাকেও আমি এই পাশে লিখছি ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, তাহলে নিচের যেই জায়গায় সবগুলা স্টেট ইলেকট্রন দ্বারা ফিল্ড, সেই জায়গাটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। আর যেই জায়গায় সবগুলা স্টেটই খালি, কোনো ইলেকট্রন নাই নর্মাল অবস্থাতে, সেই জায়গাটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড। এবং এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যেই ডিস্টেন্সটা 2.3 আর্মস্ট্রংয়ে, অর্থাৎ 0 কেলভিন টেম্পারেচারের ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের জন্য, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি ব্যান্ড গ্যাপ এনার্জি। ইজিকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। ঠিক আছে, এটাকে আমি একটু লিখেও রাখি, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। ব্যান্ড
গ্যাপ, আরে লেখার বানান, ব্যান্ড গ্যাপ এনার্জি, ঠিক আছে। এটাকে প্রকাশ করা হয় ইজি দিয়ে। তাহলে আমার মনে হয় বেসিক ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড কী জিনিস সেটা সম্পর্কে একদম বেসিক আইডিয়াটা তোমাদের আসলো। এখন যেটা হয় যে এই জিনিসটা যদিও আমরা দেখতে পাচ্ছি যে এইটাও আসলে সোজা কোনো জিনিস না, এটাও বাঁকা হয়ে আছে, এটাও বাঁকা হয়ে আছে। আমরা আসলে এই অবস্থায় না, আমরা এরকম জায়গার এই ভ্যালুটাকে আর এই ভ্যালুটাকে স্ট্রেট লাইন ধরে আমরা চিন্তা করব ভ্যালেন্স ব্যান্ড কি আর কন্ডাকশন ব্যান্ড কি। ঠিক আছে, আমি ওই ফিগারটা পরে পেজে আবার রাখছি। আমি এখানে দেখি যে ওই ইজির উপরের পার্টটাকে আমি আলাদাভাবে শুধু একটা স্ট্রেট লাইন দিয়ে বুঝালাম, আর নিচের পার্টটাকে আরেকটা স্ট্রেট লাইন দিয়ে বোঝালাম। এই দুটো লাইন কোত্থেকে আসলো? এটা কিন্তু আগের পেজের পার্ট। এই যে এখানে দেখো, এই ইজির উপরেরটাকে একটা লাইন দিয়ে বুঝাচ্ছি, নিচেরটাকে একটা লাইন দিয়ে বুঝাচ্ছি। সেটা হলো এখানে আমি আলাদাভাবে আঁকলাম। তাহলে এইটা হলো এখন আমাদের ভ্যালেন্স ব্যান্ড নিচেরটা। এই ভ্যালেন্স ব্যান্ডকে আমরা প্রকাশ করি ইভি দিয়ে, আর উপরেরটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটাকে আমরা প্রকাশ করি ইসি দিয়ে। তাহলে ইসি ইভি দুটা অংশ আমরা পাচ্ছি, এর মাঝে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি ইজি। এবং সবসময় খেয়াল রাখবা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালুটা সবসময় ফিক্সড, অর্থাৎ যে ম্যাটেরিয়াল নিয়ে আমরা চিন্তা করব একটা নির্দিষ্ট টেম্পারেচারের ব্যান্ড গ্যাপ এনার্জি সবসময় ফিক্স থাকে, টেম্পারেচারের সাথে এটার হালকা একটু চেঞ্জ আছে। তাহলে আমরা যদি বলি যে ইজির ভ্যালুটা আমাদের এখানে সব কিছু আমরা সিলিকনের জন্য দেখছি, এই সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। অন্য দু একটা ম্যাটেরিয়ালের কথা যদি বলি, সাপোজ জার্মেনিয়ামের জন্য ব্যান্ড গ্যাপ এনার্জির ভ্যালু হলো 0.66 ইলেকট্রন ভোল্ট। বা আরেকটা খুব কমনলি ইউজড ম্যাটেরিয়াল আছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য এটার ভ্যালু হলো 1.42 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি এটা সম্পর্কে বোধহয় তোমাদের আগেও আলোচনা এসেছে, তারপরে এখানে একবার লিখে দিচ্ছি। 1 ইলেকট্রন ভোল্ট মানে হলো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, অর্থাৎ একটা ইলেকট্রনের চার্জ যে ভ্যালুটা, সেই চার্জের ভ্যালু পরিমাণ যদি আমরা বলি জুল, সেটাকেই আমরা প্রকাশ করছি ইলেকট্রন ভোল্ট দিয়ে, 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি এনার্জি ব্যান্ডের একদম বেসিক ফিগারটা আমি এখানে আঁকলাম। এখান থেকে এখন কি বুঝতে পারছি, আগের কনসেপ্টের সাথে আমরা একটু চিন্তা করে দেখি। এখানে কি হচ্ছে, নিচে হলো ইভি মানে ভ্যালেন্স ব্যান্ড। আমরা আগের ফিগারে যেটা দেখলাম যে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে কি হয়, সবগুলো স্টেটই এখানে ইলেকট্রন দ্বারা ফিল্ড থাকে, কোনো খালি স্টেট নেই, সবগুলো স্টেটই ইলেকট্রন আছে। আর কন্ডাকশন ব্যান্ডে কি হয়, স্টেট অনেকগুলো আছে কিন্তু এই স্টেটগুলোর কোনোটাই ফিল্ড না, কোনো স্টেটেই কোনো ইলেকট্রন নাই। তাহলে সবগুলো ইলেকট্রন বেসিক্যালি আমাদের এই ভ্যালেন্স ব্যান্ডে আছে, আলাদা আলাদা স্টেটে সব ইলেকট্রন বসে আছে, এই জায়গাটা হলো টোটালি ফিল্ড। এখন আমি যদি চিন্তা করি বা তোমরা যদি চিন্তা করো যে এই এনার্জি ব্যান্ড দিয়ে আসলে আমাদের কাজটা কি হবে, এটার থেকে আমরা কি বুঝবো বা কি পাবো, একটু চিন্তা করলে দেখো। ইসি ইসি মানে হলো কন্ডাকশন ব্যান্ড, নামের ভিতরেই কিন্তু একটা পার্ট আছে কন্ডাকশন। কন্ডাকশন মানে কি, পরিবহন করা। তাহলে এই ইসিটা যদি আমাদের কন্ডাকশন ব্যান্ড হয়, তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে যে কটা ইলেকট্রন থাকবে তার উপর ডিপেন্ড করবে এই ম্যাটেরিয়ালটা বা এই সেমিকন্ডাক্টরটা বা এই কন্ডাক্টরটা কি পরিমাণ ইলেকট্রন ফ্লো করাতে পারবে। তাহলে মাত্রই আমি একটা কথা বললাম যে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু কোনো ইলেকট্রন নাই। তাহলে কোনো ইলেকট্রন না থাকলে কি হবে, এখানে কোনো
পরিবহন হবে না, কোনো ইলেকট্রিসিটি পাস হবে না, কোনো ইলেকট্রনের মুভমেন্ট হবে না। তাহলে আমরা কি করতে পারি, এই নিচের যে ভ্যালেন্স ব্যান্ড আছে, এই ভ্যালেন্স ব্যান্ডের যেহেতু ইলেকট্রন আছে, এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে আমরা উপরে কন্ডাকশন ব্যান্ডে আনার ব্যবস্থা করতে পারি। সেটা কিভাবে করা যাবে? সাধারণত ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা বলা হয়, এই ব্যান্ড গ্যাপ এনার্জির সমান ভ্যালুর এনার্জি যদি এই ম্যাটেরিয়ালে দেওয়া হয়, তাহলে একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসবে। একদম বেসিক কথাটাই যদি বলি, যে এইখানে সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জি আমি লিখলাম 1.12 ইলেকট্রন ভোল্ট। এখন এই 1.12 ইলেকট্রন ভোল্টের সমান এনার্জি যদি আমি সিলিকনের এই ম্যাটেরিয়ালটায় দেই, যে এখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেখানে দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে এখান থেকে একটা ইলেকট্রন উপরের এই জায়গায় চলে আসবে। এখানে সেই ইলেকট্রনটা যে স্টেটটা ছিল, যে চেয়ারে বসেছিল, সেই চেয়ারটা খালি হয়ে যাবে। তার মানে এখানে একটা হোল তৈরি হবে। ঠিক আছে, এটা কখন হবে? যখন এই ইজির পরিমাণ এনার্জি এই ম্যাটেরিয়ালে দেওয়া হবে। যদি ইজির ডবল এনার্জি দেওয়া হয়, তাহলে আরও একটা ইলেকট্রন এখানে আসবে, আরেকটা হোল ক্রিয়েট হবে, এখানে আরেকটা চেয়ার খালি হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেই পরিমাণ এনার্জি দিব, সেই পরিমাণ এনার্জি আসলে ইজির কত গুণ, তার উপর বেস করে কয়টা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে সেটা ঠিক হবে। তো এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করা যেতে পারে, সেটা হলো যখনই আমি এনার্জি দিচ্ছি, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, এই ইলেকট্রনগুলাই কিন্তু তখন আমাদের ইলেকট্রিসিটি কন্ডাকশনে ইউজ হবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলাই আমার মুভমেন্ট করবে, মুভমেন্ট করে ঠিক করবে যে এখানে কারেন্টের ফ্লো কতটুকু হবে বা কি হবে। অর্থাৎ নিচে যতই ইলেকট্রন থাকুক, সবগুলা ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ডে আছে, সেই ইলেকট্রনগুলো কোনো প্রয়োজনে আসছে না। যখন আমরা কারেন্ট কন্ডাকশনের কথা চিন্তা করছি, কারেন্ট কন্ডাকশন তখনই হবে যখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে ইলেকট্রন আমাদের আসলে যা থাকে সবগুলোই ইউজ হয় না। অর্থাৎ আমার সিলিকনের মাঝে 14টা ইলেকট্রন আছে, 14টা ইলেকট্রন কিন্তু প্যারালালি ইউজ হবে না, যে 14টা ইলেকট্রনই আমার কারেন্ট কন্ডাক্ট করবে এমন না। তাহলে কিন্তু সহজেই বলা যেত যে সিলিকনের চেয়ে বেশি যার ইলেকট্রন আছে সেটা বেশি কারেন্ট ফ্লো করাবে। ব্যাপারটা এরকম না, যে কোন ম্যাটেরিয়ালে কন্ডাকশন ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে সেটা ঠিক করবে এটা কি পরিমাণ কারেন্ট ফ্লো করাবে। বুঝা গেল মোটামুটি জিনিসটা? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ইজির ভ্যালুটা যদি কম হয়, তাহলে কি কম এনার্জি দিলেই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে। আবার যদি ইজির ভ্যালুটা বেশি হয়, তাহলে কি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আনতে হলে অনেক বেশি এনার্জি দিতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি না, যে যদি ইজির ভ্যালুটা অনেক বড় হয়, তাহলে এখানে ইলেকট্রন পাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন হবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়াটা। এই কারণেই দেখা যায় ইনসুলেটর যেসব আছে, অপরিবাহী যেসব ম্যাটেরিয়াল, ইনসুলেটরের এই ব্যান্ড গ্যাপ এনার্জি অনেক বড় হয়। এই বড় হবার কারণে যেটা হয়, ইনসুলেটরের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে সহজে ইলেকট্রন আসে না। এই কারণেই ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্টের কোনো ফ্লো হয় না। আমি যদি বলি, যেমন এখানে অনেকগুলো ব্যান্ড গ্যাপ এনার্জির কথাই বললাম, একটা খুব কমন ইনসুলেটর আমরা ইউজ করি সিলিকন ডাইঅক্সাইডের ব্যান্ড গ্যাপ এনার্জি 9 ইলেকট্রন ভোল্টের উপরে হয়। 9 ইলেকট্রন ভোল্ট, 9.2 বা 9.5 এরকম কোনো একটা ভ্যালু ধরলাম, 9 ইলেকট্রন ভোল্টই আছে। তাহলে কি সিলিকন ডাইঅক্সাইড দেখা যাচ্ছে কোথায় 1 কোথায় 9, ঠিক আছে? 1.42 বা 1.12 চেয়ে 9 অনেক বড়। সো এইটা দেখা যাবে এই ব্যান্ড গ্যাপ এনার্জি যেহেতু বড়, এই দুইটা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হবে, ইলেকট্রন সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আসার সুযোগ পাবে না। এই কারণেই এর মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না। আমরা সিলিকন ডাইঅক্সাইডকে এই কারণেই বলছি ইনসুলেটর।